যদি রাত পোহালে শোনা যেত এ বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, সে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়াল করে রাখা কখনো তা, কখনো তা, কখনো তা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, সে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলা।
বানসি দলের গান দয়া করে শোনে যা
দলের গান পরিচালকের নাম হেলাল মিয়া, পরিচালকের নাম হেলাল মিয়া, দিনদোলা তার বাসস্থান, তারে লইয়া বাঁচি দলের গান। আমরা মিলে বাঁচি দলের গান, দয়া করে আমরা মিলে বাঁচি দলের গান, দয়া করে পানে জর্দা পানে জর্দা যেমন ঘুরাই ফিরাই খাই রে চিবাইয়া, দেখ না খেলি যেমন লেনা তোরে ঠোঁটে রাঙাইয়া। পানে জর্দা যেমন ঘুরাই ফিরাই খাই রে চিবাইয়া,
অকর্মরাজ কর্মচারীতে অপরাধে রাজকর শূন্য হতে চলেছে। রাজকর আদায় করতে অসুবিধা হয় তাহলে সেই রাজ কর্মচারীদেরকে আমি রাজ্য থেকে বিতাড়িত করতে বাধ্য হব। মহারাজ, বলো রানী, কি হয়েছে তোমার? এত বিচলিত হচ্ছ কেন? মহারাজ, যুবরাজ বিজয় কুমার স্কুলে না গিয়ে শিকারে যাওয়ার জন্য সে তৈরি হতে আছে। এ কি বলছো রানী? হ্যাঁ মহারাজ, যুবরাজ বিজয় কুমার স্কুলে না গিয়ে শিকারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, তুমি মহারাজ। তাকে বাধা দাওনি? দিয়েছি মহারাজ, কিন্তু আমার কথা শোনেনি। আপনি তাকে বারণ করুন মহারাজ। হ্যাঁ রানী, আমি তাই করব। এই কে আছিস? যুবরাজ বিজয় কুমারকে রাজ দরবারে পাঠিয়ে দে। এই বাসা। পিতা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, তুমি কি নাকি স্কুলে না গিয়ে শিকারে যাওয়ার জন্য তৈরি হচ্ছ? হ্যাঁ পিতা, আমি শিকারে যাব পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন পিতা। না বিজয়, এখনই তোমাকে শিকারে যাওয়ার সময় হয়নি। যখন সময় হবে তখন আমি নিশ্চয়ই তোমাকে শিকারে পাঠাবো। এখন তোমাকে শিকারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। না পিতা, আমাকে আপনি বাধা দিবেন না, আমি যাবই। বাবা বিজয়, কিন্তু বিজয়, হাই গো বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন আমারে। বিজয়, না বিজয়, বিজয়, আমাদের বড় ভয় হচ্ছে বিজয়। হাই গো বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন আমারে।
আমাকে বিদায় দিন পিতা। আমি শিকারে যাব, শিকার করে আবার রাজ প্রাসাদে ফিরে আসবো। এ তোমার বারণ করা সত্ত্বেও যখন তুমি মানবে না, তাহলে আমি তোমাকে হাসি মুখে বিদায় দিচ্ছি। শিকার থেকে তুমি অবিলম্বে ফিরে আসবে। মা, মা গো, বিজয়, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। তুমি যখন ফিরবেই না, তখন আমি বলছি তুমি তুমি যেভাবে যাচ্ছ ঠিক ঠিক সেভাবেই রাজপ্রাসাদে ফিরে এসো বাবা। ঠিক আছে মা, আমি শিকারে যাচ্ছি। সে পিতা, বিদায় মা। আসি। মা গো, বিজয়, যাচ্ছি মা, বিদায় পিতা, যাচ্ছি, এখনই আবার চলে আসবো। বিদায় পিতা। চলো রানী, বিজয়ীকে শিকারে বেছে তৈরি করে দিয়ে আসি। চলুন মহারাজ। মুল্লক্ষা, আদেশ করেন হুজুর। শেষ পর্যন্ত শিকার তো তবে হাত ছাড়া হয়ে গেল। শিকার হাত ছাড়া হবে কেন? শিকার পালিয়ে গেছে হুজুর। পালিয়ে গেছে? জি হুজুর, পালিয়ে গেল বলেই তো আর ধরতে পারলেন না। চুপ করুন লোক। উল্লুকটা মুল্লুক্ষা হুজুর, উল্লুক বলেই তো মুল্লুকের গলায় করেছি, নইলে এই গহীন বন ছেড়ে এই পাড়াগে হুজুর শিকার খুঁজতে আসবে কেন? চুপ করা পদার্থ, ধৈর্যের সীমা ছাড়ি দাসটি। কিন্তু এই তীর খেলা আমি না হুজুর, আগে এবারকার মতো ক্ষমা করেন হুজুর, আর কখনো বলবো না। ওই 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 তো চেয়ে দেখুন হুজুর, আর একটি শিকার কেমন হন হন করে এর দিকে ছুটে আসছে। শিকার চলে যাচ্ছে। তাই তো যাচ্ছে হুজুর, আপনি দেখতে পাচ্ছেন না? এমন সুন্দর একটা বনহরিণী উচ্চশ্বাসে এদিকে ছুটে আসছে। হরিণী কোথায় দেখলে মুল্লক্ষা? ও তো একটা মানুষই। ওটাই শিকার বলে ধরে নিন হুজুর। খেয়ালি রেখে চুপ করুন লোক। আগে মুল্লুকটা তা তো বুঝলাম, কিন্তু মেয়েটা এভাবে তীরে আসছে কেন রে মুল্লুক? তাই তো ভাবছি হুজুর, কি হতো তার আগমন। এই যে শুনছেন? মানে আমাকে বলছো? হ্যাঁ, আপনাকেই বলছি। শিকারের উদ্দেশ্যে আপনি আমার শ্যামলীকে ধাওয়া করছেন। তোমার শ্যামলী মানে? ওকে আমি চিনতে পারছি না। শ্যামল হচ্ছে আমার পোষ্য হরিণী। ওকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছি। বলুন, ওকে কেন আপনি ধাওয়া করেছেন? মানে ওটা যে তোমার পোষা তা কখনো আমি জানতাম না। তাছাড়া শিকারের পেছনে ছুটে বেড়ানোই হলো। এত তো কোনো অপরাধ করিনি। 100 বার অপরাধ করেছেন। যে অপরাধ আপনি করেছেন তার কোনো ক্ষমা হতে পারে না। তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি। কারণ শিকারীর জেনে রাখা প্রয়োজন যে গহীন বন ছেড়ে পাড়াগাঁয়ে এসে শিকার করলেই শিকার পাওয়া যায় না। আমার পথ ক্ষমা করো সত্য না। কথা। পথ হারিয়ে আমি তোমাদের গায়ে এসে পড়েছি। খাঁটি কথা বলেছেন। নইলে আমাদের হুজুরকে একটা মেয়ে কেন শাস্তি দিতে হবে? চুপ করুন লোক। আগে মুল্লুক্ষা হুজুর, কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, এই পাড়াগাঁয়ে এসে কেন আপনি আমার শ্যামলীকে ধাওয়া করেছেন?
আমার অপরাধ ক্ষমা করো নারী, পথ হারিয়ে তোমাদের গায়ে এসে পড়েছি। কোনো ক্ষমা আপনি পাবেন না। এর উপযুক্ত বিচার করে তারপর আপনার শাস্তি আমি দেব। আরে দেখো না দাদু, এই লোক দুটো আমাদের গায়ে এসে আমার শ্যামলীকে ধাওয়া করেছে। এই শ্যামলী আমার মালার কত আদরের হরিণী, ওকে কেউ তাড়া করলে তাকেও সে খুন করতে উদ্যত হয়। আমরা এতটুকু ভাবতে পারিনি দাদু। ঠিক আছে, আর কোনদিন তোমরা এই গায়ে শিকার করতে এসো না, তাহলে কিন্তু আমার এই যাত্রীর নাতনির হাত থেকে বাঁচতে পারবে না। দাদু কিছু বলবে ভাই? হ্যাঁ, বলছিলাম কি, পথ ভুলে আমরা এখানে এসে পড়েছি। এখন সন্ধ্যা প্রায় গড়িয়ে এসেছে, তাই আজকে রাতে আমরা দুজন তোমাদের এখানে কাটিয়ে দিতে চাই। বলুন দাদু, আমরা কি এতটুকু আশ্রয় পাবো? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা রাজার লোক। আপনি ঠিকই ধরেছেন, উনি হলেন শ্যামলগড়ের যুবরাজ বিজয় কুমার, আর আমি হলাম মানে আমার সহচর মল্লুখা। দাদু আপনারা যাই হন না কেন, আপনাদেরকে আশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। দাদু চলো তো। এই দাঁড়া বেতনি, কি তুমি আমাকে পেটনি বললে? আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আরে দাঁড়া দাঁড়া, এই কে বলেছে তুই বেতনি? আরে তুই যে আমার আদর রাতের চাঁদনি। দাদু, আমরা কি তাহলে আসবো? তবে তাই চলুন দাদু, চলে আয় বললো। একদিকে কোকিলের কুহু কুহু ডাক, আর অন্যদিকে ভিনদেশের আগমন, সবকিছু মিলিয়ে আমাকে যেন পাগল করে তুলেছে। আমার যে কিছু ভালো লাগছে না, সব সময় শুধু তার এই মুখখানি আমার চোখের সামনে ভেসে উঠছে। তাহলে কি সে আমার মন প্রাণ চুরি করে নিয়েছে? বই দেশি এক বন্ধু আমার অচিন শ্যাম কাহালিয়া, বই দেশি এক বন্ধু আমার অচিন শ্যাম কাহালিয়া।
চমৎকার কণ্ঠ তোমার মালা। একই যুবরাজ, আপনি অসময়ে তোমার মধুমাখা সুর আমার ঘুম ভেঙে দিয়েছে মালা। তাই তো তোমার গান শুনতে আমি তোমার কাছে ছুটে এসেছি। তাই বুঝে আমার পাশে দাঁড়িয়ে আমার গান শুনছিলেন? হ্যাঁ, শুধু গান শুনছি না মালা, আর ভাবছি। কি ভাবছেন যুবরাজ? ভাবছি তোমার গানের কি জবাব হতে পারে মালা। বলুন। শোনো শোনো চাঁদ রূপসী বলি রে তোমারে। বলুন যুবরাজ, কি বলবেন? তাই বুঝি? মন দিলে রে আরে মন তাহলে আপনি বুঝে নিয়েছেন কেমন? এত সোজা অর্থটা বুঝতে পারবো না মালা। যুবরাজ, বলো মালা। আপনি কি আবার চলে যাবেন? তাই তো ভাবছি। না যুবরাজ, এখনই আমি আপনাকে যেতে দিচ্ছি না। আপনি যদি চলে যান তাহলে যে আমার অনেক কষ্ট হবে যুবরাজ। মালা, কেন মালা? কেনর জবাব আজ আমি আপনাকে দিতে পারবো না যুবরাজ। তবে আপনাকে ছেড়ে দিতে যে আমার মন কিছুতেই চাইছে না। মালা, আপনি প্রত্যেকদিন শিকারে বের হবেন আর আমি আপনার পিছনে পিছনে থেকে আপনাকে সাহায্য করব। মালা, আপনি রোজ বিকেলে ওই পদ্ম পুকুর ঘাটে বসে সেই সৌন্দর্য উপভোগ করবেন আর আমি আপনার পিছনে পিছনে দৌড়ে যাব। মালা, সত্যি তুমি মহৎ মালা। আমি যে ভেবেই পাচ্ছি না
এই বালা, তোমার এই হৃদয়টা আমি এই অত অল্প সময়ে তুমি আমাকে আপন করে মেনে নেবে, তা যে আমি কোনো দিন ভাবতে পারিনি বালা। হে মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আদর দিয়া সুহাগ দিয়া রাখিব অতরে, আমি আদর দিয়া সুহাগ দিয়া রাখিব অতরে। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিনের পরে আদর দিয়া সুহাগ দিয়া রাখিব অতরে, আমি আদর দিয়া সুহাগ দিয়া রাখিব অতরে। প্রাণবন্ধুর লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, জন্ম জন্ম ভালোবাসা রাখিব তরে। প্রাণবন্ধুর লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, জন্ম জন্ম ভালোবাসা রাখিব তরে। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিন পরে আদর দিয়া সুহাগ দিয়া রাখিব যতন, আমি আদর দিয়া সুহাগ দিয়া রাখিব যতন। বন্ধু তোমায় না পাইলে এ জীবন বৃথা যেত, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়ালো। বন্ধু তোমায় না পাইলে এ জীবন বৃথা যেত, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়ালো। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে, বহুদিন পরে আদর দিয়া সুহাগ দিয়া রাখিব অতরে, আমি আদর দিয়া সুহাগ দিয়া রাখিব অতরে, আমি আদর দিয়া সুহাগ দিয়া রাখিব অতরে, আমি আদর দিয়া সুহাগ দিয়া রাখিব অন্তরে। এত অল্প সময়ে বালা, এত অল্প সময়ে তুমি আপন করে মেনে নেবে, তা যে আমি কোনো দিন ভাবতে পারিনি বালা। যুবরাজ, বলো বালা। আরে যুবরাজ, তুমি এখানে? আরে আমি তো ভেবেছিলাম ওই নন্দীর ছেলে ফটিক নাকি। দাদু, আর তোকে কি যে বলবো পেত্তি, আবার তুমি আমাকে পেতে বলছো তো, কথা কিন্তু বলবো না। রাত দুপুরে ঘরের বাইরে আসতে তোর ভয় করে না? কি করব দাদু, আমার যে ঘুম আসছে না। হ্যাঁ। তাই বুঝি যুবরাজকে ডেকে এনে ঘুম তাড়াচ্ছিস কেমন? দাদু, তুমি কিছু মনে করো না ভাই, হঠাৎ তোমাকে প্রথম দেখেছে কিনা, তাই তোমাকে ঘুম ভাঙিয়ে এখানে নিয়ে এসেছে। এই হতসারি, দাদু কি 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 হয়েছে? লোকটা সারাদিন শিকার করে পরিশ্রম করে এসেছে একটু ঘুমাবে বলে। কি দরদ! আর তুই কিনা
দাদু যা বাড়ি যা, নইলে লাঠির আঘাতে আরে তোর মাথাটাও ফাটিয়ে দেব। যাচ্ছি দাদু, যাচ্ছি যাচ্ছি তো, আমি যাচ্ছি। যা বাড়ি যা। আরে দাদু যাচ্ছি তো। পুরো ফুসকে দেখা। দাদু। হ্যাঁ ভাই, এবার একটু নীরবে ঘুমাও কি? ঠিক আছে, তবে তাই চলো দাদু, তাই চলো। সেনাপতি রামমোহন সেন মহারাজ, আজ কতদিন হলো যুবরাজ বিজয় কুমার শিকারে গেছে, এখন পর্যন্ত ফিরে আসছে না কেন সেনাপতি রামমোহন সেন? বিজয় কুমার হয়তো সেখানে নেশা সে ব্যবু, আমার মনে হয় সেজন্যই ফিরতে বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব! আমার মনে হয় যুবরাজ বিজয় কুমার হয়তো কোনো বিপদগ্রস্ত, নইলে অবশ্যই এতদিনে রাজধানীতে ফিরে আসতো। তাহলে মল্লক্ষা অবশ্যই ফিরে আসতো মহারাজ। না, আমি জানি যুবরাজ বিজয় কুমারের খুবই প্রিয় পাত্র হচ্ছে মল্লক্ষা, তাই হয়তো বিজয়কে বিপদের মুখে রেখে সে কিছুতেই রাজধানীতে ফিরে আসতে পারছে না। তাহলে মহারাজ বলতে চান যুবরাজ সত্যি সত্যি কোনো বিপদগ্রস্ত? হ্যাঁ রামমোহন সেন, আমার মন তাই বলছে। তবে আর দেরি নয়, এই মুহূর্তে তুমি তোমার সূত্র সামন্ত নিয়ে চলে যাও যুবরাজ বিজয় কুমার উদ্ধারে। তারপর সমস্ত বন্ধকর তন্ন তন্ন করে খুঁজে হলেও আমার বিজয়কে ফিরে নিয়ে আসা চাই। ঠিক আছে মহারাজ, আমি আগামীকালে শূন্য সামন্তর নিয়ে আমি ছুটে যাবো সেই যুবরাজ বিজয় কুমারের সন্ধানে। পাহাড় পর্বত তন্ন তন্ন করে হলেও যেমন করে হোক, তেমন করে মহারাজ হাজির করবো মহারাজ। আমি যে ভেবেই পাচ্ছি না যুবরাজ বিজয় কুমার কেন এখনো ফিরে আসছে না। ওগো ঠাকুর, তুমি আমার বিজয়কে বিপদ থেকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বলুন দারোয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগর থেকে রাজকর আদায় করা কিছুতেই সম্ভব হচ্ছে না মহারাজ। এর কারণ গত বছরে বন্যায় নাকি সেখানের প্রজারা খুবই বিপদগ্রস্ত, তাই তারা এবছর ভাস্কর দিতে অস্বীকার করেছে। আর তাই শুনে বুঝি আপনার আনন্দে ফিরে এসেছেন কেমন? তা নয় মহারাজ, আমি তাদের পরিষ্কার জানিয়েছি এই বছর যদি তারা রাজস্ব এক সপ্তাহের মধ্যে যদি রাজস্ব না দেয় তাহলে চাবুকের আঘাতেই আমরা রাজস্ব আদায় করে আনবো। প্রয়োজন হলে তাই করতে হবে, নইলে রাজকোষ শূন্য হয়ে যাবে, আর রাজকোষ শূন্য হয়ে গেলে আপনাদেরকে না খেয়ে মরতে হবে। যাতে রাজকোষ পরিপূর্ণ থাকে সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এই হচ্ছে আমার শেষ আদেশ। আমিও দান করছেন কিভাবে যে রাজস্ব আদায় করতে হবে আমার ভালো করে জানা আছে। শালাকে বন্ধ করে নিয়ে আসলাম। আর অপরাধ কাঞ্চননগর গেলে রাজকর আদায় করবার গেলে একটি পয়সাও দেবে না। প্রয়োজন বোধে রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তবু একটি পয়সাও রাজকরে আদায় দেবে না। আমি নাকি তুই এখন যা, আমি আর শয়তানকে বুঝিয়ে যাচ্ছি বিজয় করার প্রতিফল কত বাবা। তোর নাম কি? শ্যামল খা বিদ্রোহ করবে কেন? অন্যায় ভাবে রাজস্ব আদায়ের অপরাধে। অন্যায় ভাবে নয় তো কি, যে প্রজারা দিনের পর দিন স্ত্রী পুত্রনে না খেয়ে দিন কাটাচ্ছে, রাজস্ব না দেওয়ার অপরাধে আপনার সৈনিকরা তাদের অত্যাচার নির্যাতন, এই অন্যায় আমার চোখ বুঝে সহ্য করবো না। সর্বোচ্চ এক্ষুনি তোকে আমি বুঝিয়ে দিচ্ছি।
পরিচয় দেবে না কেমন? না, এর পরিণাম কত ভয়াবহ তা কি তুমি জানো? আগে জানতাম না, এখন এখানে এসে বুঝে নিলাম। কি বুঝে নিলে? বুঝে নিলাম আমরা গরিব বলে সবলের হাতে মার খেলে চলবে না, আমাদের আপনাদের শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারপর আপনাদের হাতে চাবুক ফেলে দিয়ে পয়সা দেবো আপনাদের দিকে। এক্ষুনি তোকে আমি বুঝিয়ে দিচ্ছি। চাবুক আর পিছে পড়বে। মাথা মাথা অমন করবি বল। চাপকে কম্পিউটার মারুন, যত পারুন চাবুক মারুন, তবু এই চাষাদের মুখ ক্রোধের চাবুকের ভয়ে বন্ধ হতে পারে না। আচ্ছা দেখেছ তোদের মুখ আমি বন্ধ করতে পারি কি না? বল। আমাকে 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 একটু জল দাও। জল খাবে? এক গ্লাস জল নিয়ে জল তো খাবি, ভালো করে খাওয়াচ্ছি। ছোট লোকের দলে? ছোট লোকের দলে নয়, বলুন নের দলে। নয় তো কি ওরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে ফসল বলিয়ে পূর্ণ করে দিচ্ছে আমাদের ধন ভান্ডার, তার পরিবর্তে আপনারা অন্যায় ভাবে তাদের পিঠে চাবুকের পর চাবুক মারে যাচ্ছেন। না না না, আপনারা যদি অন্যায় ভাবে নিরীহ প্রজাদেরকে চাবুকের পর চাবুক মারেন, আমি কখনোই সহ্য করবো না। আপনাদের হাতের চাবুক কেড়ে আপনাদের পিঠে বসে দিতে আমি কুণ্ঠিত হব না। আমার কথাগুলো আমার স্মরণ থাকবে বাবাজি। তবে আমরা কেন করছি সেই কথাটা তোমরা একবার ভালো করে চিন্তা করে দেখো। কে তুমি ভাই? আমাকে রক্ষা করতে তুমি পিস্তল হাতে ছুটে এসেছো। আমি সেনাপতি পুত্র সুমন সেন, নেই পূজারী, গরিবের বন্ধু। তাই তোমার বিপদের দিনে আমি চুপ করে বসে থাকতে পারলাম না ভাই। যাও ভাই, এখন তুমি মুক্ত। ঠিক আছে ভাই, গায়ে ফিরে গেলেও তোমার উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আর কাঞ্চননগরের জনতাকে গিয়ে বলবো। কি বলবে? বলবো রাজবাড়ির একটি লোকে রয়েছে, সে হলো ন্যায়ের পূজারী, গরিবের বন্ধু সুমন সেন। আসি ভাই, বিদায়। আমি সেনাপতি পুত্র সুমন সেন, যতক্ষণ আমার হাতে অস্ত্র থাকবে ততক্ষণ নেইকে আমি ধ্বংস হতে দেব না, ধ্বংস হতে দেব না। কতক্ষণ হলো আমি অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো এলো না। তাহলে কি সে আজ আসবে না? কি আর করব, এ অবসরে
মালাটা গেঁথে নেই। আরে কোকিল, তুই আবার ডাকছিস? না, তোকে নিয়ে আর পারি না। বহলে দেহে না কাহালো কোকিল, বলে দেহে না মোহরে। বহলে দেহে না কাহালো কোকিল, বলে দেহে না মোহরে। বাহ, সত্যি তুমি জাদু জানো মালা। যুবরাজ, নইলে এতদিন হলো তোমাদের এখানে এসে পড়েছি, এখনো পর্যন্ত আপন দেশে ফিরে যেতে মন চাচ্ছে না কেন মালা? আমি এক সামান্য নারী, আমার মাঝে আপনি এমন কি দেখতে পেলেন যে আমাকে ছেড়ে আপনি যেতে পারছেন না? যদি বলি সেই গুণটি তোমার মাঝে আছে মালা। যা, কি বলছেন যুবরাজ? আমি সত্যি বলছি। তাহলে বলুন আমার কি গুণ আছে? এখন বলবো না। বেশ, তাহলে আমি যাই। এসো কাছে চাঁদ বসে যুবরাজ,
না রে কহো না বন্ধু দেখো না আমায়। তোমার ডাকসু নিহিয়া আমি রইতে নারী ঘরে রে বন্ধু রইতে নারী ঘরে। তুমি আমার জীবন সাথী তুমি আমার জীবন সাথী কেন বাবু তাই বুঝি যুবরাজ বলো মালা। এসো আমার কাছে এসো যুবরাজ। আমার বুকে মতখানে আচ্ছা মন যেখানে হৃদয় সেখানে তারপর সেইখানে তোমাকে আমি শোনো দেখেছি কত না যত আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি সেইখানে তোমাকে আমি দেখেছি কত না যত না আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে তোমায়
এসো কাছে এসো মালা। বললো খা কেন, কি হলো তোর? আমি এখন আসি যুবরাজ, আমি এখন আসি। মালা ছিঁড়ে ফেলেন হুজুর। এদিকে রাবণ বেড়া আসছে। চুপ করুন লোক। আজ্ঞা হুজুর। কেন, কি হলো তোর? আমার নয়, মানে আপনার। আমি ওই দূর থেকে লক্ষ্য করেছি আমাদের সেনাপতি এ রাবণ বেটা এদিকে আসছে। সেনাপতি রাবণ সেন কোথায় সে? হয়তো কোথাও আত্মগোপন করে আছে। দেরি করবেন না হুজুর, মালাটা ফেলে দিন। এটা তোর কাছেই রাখ। তাহলে এবার চলুন হুজুর। বেশ, তবে এখান তাই থেকে চল। কেটে পড়ি। বলুন কি সংবাদ সেনাপতি মহাশয়? মহারাজার আদেশ, এই মুহূর্তে আপনি আমার সঙ্গে রাজধানীতে ফিরে যেতে হবে। তিনি আপনার জন্য খুবই চিন্তিত। পিতা আমার জন্য চিন্তা করছে। না না না, ঠিক আছে সেনাপতি মহাশয়, আমি আর এক মুহূর্ত এখানে দেরি করতে চাইনি। চলো সেনাপতি মহাশয়, চলো। আয় বাবু। আপনি যান। আমি এই সুযোগে ওই বাসুদেব সর্দারকে এই সংবাদটা একটু জানিয়ে আসি। এই ফাঁকে এই মালাকেও আমি এই সংবাদটা ওই পৌঁছে দিয়ে আসি। মহারাজ, বলো সেনাপতি রাবণ সেন, কি তোমার অভিযোগ? আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। বলো যুবরাজ বিজয় কুমার কি অপরাধ করেছে? যুবরাজ বিজয় কুমার সেখানে এক গরিব প্রজাদের মেয়েদের ভালোবেসেছে। চন্দ্র রাবণ সেন, যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে এমন কুৎসা রটনা করতে তোমার সাহস হলো কি করে? আমি তো তাই ভাবছি মহারাজ, যুবরাজ বিজয় কুমার কেমন করে আপনার মান মর্যাদা একেবারে ধুলোসাৎ করে দিচ্ছে। এক ভিখারির মেয়ে সাথে প্রেমের আবদ্ধ হয়ে। না, 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 অসম্ভব। তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে সেই লম্পট ভিখারির বাচ্চাটাকে আমি এমন শিক্ষা দেব যা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাই করতে হবে মহারাজ, নাইলে সেই কলঙ্কের বাসনা আপনার মাথায় তুলে দিতে কোনোদিন কণ্ঠিত করবে না। আর বলবে যুবরাজকে আমার সম্মুখে ডেকে এনে জিজ্ঞেস করে দেখুন সত্যি কি না মিথ্যা। হ্যাঁ রাবণ সেন, আমি তাই করব। এই মুহূর্তে যুবরাজ বিজয় কুমারকে ডেকে এনে জিজ্ঞাসা করব এই শিক্ষা সে কোথায় পেয়েছে। এই কে আছিস? যাও এই মুহূর্তে যুবরাজ বিজয় কুমারকে রাজ দরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ। ও ভগবান, তুমি আমাকে এমন সন্তান দিয়েছিলে যে নারীর মোহে পড়ে নিজের পদমর্যাদার কথা পর্যন্ত ভুলে যেতে পারে। ওই আই বসে আমাকে কেন ঘাটে গেলাম স্মরণ রে। করেছিস পিতা? তুমি নাকি শিকারে গিয়ে সেখানকার এক গরিব প্রজার মেয়ের ভালোবাসায় আবদ্ধ হয়েছ। পিতা, এই কথা আপনি কার কাছে শুনেছেন? সেনাপতি রাবণ সেনের কাছে। বলো সেনাপতি রাবণ সেন যে কথা বলেছে তা সত্য না মিথ্যা? সত্যি পিতা। বিজয়! তুমি রাজপুত্র হয়ে সামান্য একটা গরিব মেয়ের কাছে কি করে প্রেম বিনিময় করার সাহস পেলে? ভিখারি বলে কি ওরা মানুষ নয় পিতা? বিধাতা কি ওদের আশা আকাঙ্ক্ষা দিয়ে পৃথিবীতে পাঠায়নি? তবে রাজ আপনার কাছে এত তুচ্ছ, এত নগণ্য কেন পিতা? তাই বুঝি
তুমি তোমার পদমর্যাদাটা ভুলে গিয়ে আমার মাথায় কলঙ্কের পোশাক তুলে দিতে উদ্যত হয়েছো। আমি জানি মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা কোনো ধর্মে লিপিবদ্ধ নয় পিতা। মানি না তোমার ধর্মের বলি, আমার আদেশ ওই কলঙ্কিনীকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। আর কোনোদিন শিকারের উদ্দেশ্যে এই রাজপ্রাসাদের বাইরে তুমি যেতে পারবে না। মন থাকে যেন কথাগুলি, যাও। বেশ, তবে তাই যাচ্ছি পিতা। তবে যাবার বেলায় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি যে মানুষ পদমর্যাদার মোড়ে পড়ে মানুষকে মানুষ বলে মনে করে না। আমি দাদার নয় শাসন কোনদিন কোনদিন না। এবার তলি এখানে শুনলেন মহারাজ আমার কথা সত্যি না মিথ্যে? হ্যাঁ শুনলাম। যেমন করে হোক যুবরাজকে সে পদ থেকে বন্ধ করতে হবে। আমার মনে হয় সেই লম্পট ভিখারির বাচ্চাকে তাকে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ রাবণ সেন। আগে আমি সেই বুড়োটাকে দেখতে চাই, তার কত বড় স্পর্ধা যুবরাজ বিজয় কুমারের পিছনে তার পুরোটা রাত্রিকে লেলিয়ে দিতে পারে। সেটাই অত্যন্ত মহারাজ। তবে কি আমি কি সেই বুড়োটার সন্ধানে ছুটে যাবো মহারাজ? তাই যাও রাবণ সেন, এই মুহূর্তে তুমি তোমার সুন্দর সামন্ত নিয়ে ছুটে যাও ওই বুড়োটার সন্ধানে। সমস্ত গ্রামগঞ্জ খুঁজে হলেও তাকে বেঁধে নিয়ে আসবে আমার এই রাম দরবারে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। এই রাবণ শেখকে কোনোদিন পথ বাতলে দিতে হবে না মহারাজ। আশ্চর্য, যাকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি সে তার জন্মদাতা পিতার কথা ভুলে যেতে পারে। এই পিতার মাথায় কলঙ্কের পোশাক করে দিতে উদ্যত হয়েছে। আমি রাজা সূর্যবাহু কি করে যে সেই পথ বন্ধ করতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। আগে সেই বাসুদেব, তারপর যুবরাজ বিজয় কুমার। সারা বাড়িটা দাও দাও করে জ্বলছে, কিন্তু সারা বাসুদেবকে দেখতে পাচ্ছি না। না না না, যেমন করে হোক সেই যা শালাকে খুঁজে বের করে ওই তো সেই রূপসী নারীটা জলের পাত্র নিয়ে আগুনের চারপাশে ছিটকে ছিটকে করে যাচ্ছে। আর কি সুন্দর মনে হয় রূপ, যেমন আগুনের ফুলকির মতো ছিটকে ছিটকে পড়ছে। আরে সেই শয়তান বাসুদেবকে শাস্তি করতে হবে। তারপর সেই রূপসী নারীর বলার রাজা লোকেরা আমার বাড়ি সবকিছু জ্বালিয়ে পুরো ছাড়খাড় করে দিচ্ছে। তোমরা কে কোথায় আছো? সবাই চলে এসো, এসো তাড়াতাড়ি। আমি যাব না, শয়তানের খেলা আমি যাব না। আমি যাব না, শয়তানের চিড়িয়াখানে আমি যাব না। যাবে না। বল ছাড়া যাবে কিনা? না, যাব না। মরতে হয় এই বাপ দাদার পিঠিতে আমি বলবো, তবু তবু একটা শয়তানের চিড়িয়াখানা আমি কখনো যাব না। যেতে তোকে হবে, আমার হাতের চাবুকে তোকে নিয়ে যেতে হবে। আমার হাতের চাবুক তোকে নিয়ে যেতে বাধ্য করবে। না না সেনা, আমার দাদুকে তুমি মেরো না, আমার দাদুকে তুমি মেরো না। ওকে ওকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব না, ছেড়ে দাও শয়তানি। না না, আমি আমার দাদুকে যাবো না, ছেড়ে দাও। ছেড়ে দাও শয়তানি। রো না মেরো না সেনা গো, ও সেনা মেরো না দা দূরে গো, শোনো সেনা গো। না
আমাদেরকে যাবে না রে মালব, দুঃখ করিস নি বোন, আমি আবার ফিরে আসবো দাদু। আমাকে কেউ আটকে রাখতে পারবে না দাদু। তুই দুঃখ করিস নি বোন, আমি দাদু রে কু ঠায় লহিয়া গো ও সে না যাইতে সোজে তুমি গো শোনো সে না গো না আমরা দাদুকে যেতে যাব না। তুমি যেও না দাদু, আমাকে রেখে তুমি যেও না। তোমাকে হারিয়ে আমি যে বাঁচতে পারবো না দাদু। ও ঠাকুর, এই কি তোমার পরিহাস? আমার দাদুকে এমনি ভাবে ওই সেনাপতি ধরে নিয়ে গেল। তুমি বলো ঠাকুর, এখন আমি কি করবো? তুমি বলে দাও। সেনাপতি রাবণ সেন এত দেরি করছে কেন? তাহলে সামান্য প্রজাদের হাতে সে পরাজিত। সেই শত্রু বাসুদেবকে যার নাতনিকে লেলিয়ে দিয়েছে যুবরাজ বিজয়কে মায়ের পেছনে, তুমি কি তাহলে সেই বাসুদেব সর্দার? হ্যাঁ মহারাজ, আমার নামই বাসুদেব সর্দার। তোমার নাতনিকে আমার পুত্রের পিছনে লেলিয়ে দিয়েছো কেন? বলো, জবাব দাও। আমি যে আর বিন্দু মাত্র জানতে পারিনি মহারাজ। বুঝবে 2-4টা চাবুকের গাছ যখন তোমার পিঠের উপরে পড়ে তখন তুমি বুঝবে। তুমি কি অস্বীকার করতে পারো যুবরাজকে তোমার নাতনি ভালোবাসে না? আমার বালক, আমার বালক এই যুবরাজকে ভালোবাসি, যে আমি বিশ্বাস করি না। আমি সেদিন নিজের চোখে দেখেছি তোমার নাতনি যুবরাজের বিজয় কুমারের বাহুবন্ধনে। তুমি বলতে চাও এই কথা সম্পূর্ণ মিথ্যে? আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি আর বিন্দু মাত্র জানি না মহারাজ। আমি জানলে সেই শয়তানিকে আমি গলা টিপে হত্যা করে কেন সে বাবর হয়ে তাদের দিকে হাত বাড়াবে মহারাজ? শাস্তির ভয়ে সত্যকে লুকানোর চেষ্টা করো না বাসুদেব সর্দার। যে অপরাধ তুমি করেছো তার যে কি শাস্তি হতে পারে আমি স্থির করতে পারছি না। যুবরাজ বিজয় কুমারের উপর কলঙ্কের কালি রেখে অপরাধে আর শাস্তি হবে একমাত্র মৃত্যুদণ্ড। কি বলেছো দাওয়ানজি? এই শয়তান যে অপরাধ করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই মুহূর্তে তার সিদ্ধ শরীরে আমাকে দেখাবে। মহারাজ, এবারকার মতো
আপনি আমাকে পান ভিক্ষা দিন মহারাজ। জীবনে আর কোনোদিন এমন ভুল হবে না মহারাজ। আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন। শাস্তি তোমাকে পেতে হবে। নিয়োজরা বলছেন মহারাজ যখন আমার কোনো কথা শুনলেন না, তবে তবে রাজ দরবারে বলে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যদি কোনো পাপ না করে থাকি তাহলে এই হত্যার বদলে মহারাজকে এর শাস্তি ভোগ করতে হবে, এর শাস্তি ভোগ করতে হবে। অন্যায়কারীকে বিধাতা কখনো ক্ষমা করে না, ক্ষমা করে না। চলুন সেনাপতি মহাশয়। এই হচ্ছে মহারাজের উত্তম বিচার। নইলে মহারাজকে এর শাস্তি মুক্ত করতে হতো। মহারাজ এক পাগলের বাসাদের দ্বার ভেঙে এদিকে লোক পাকে ছুটে আসছে। পাগলের যাও প্রবেশদ্বার খুলে দাও। ঠিক আছে মহারাজ। আপনিও যান দেওয়ানজি, দেখে আসুন কে সে পাগলিনী। আমি যাচ্ছি মহারাজ। না ওটাই করে হারাবে না। কে সেই নারী আর কি বা তার অভিযোগ? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মন্ত্রী। কলঙ্কিনী মহারাজ, বাসুদেবের নাতনি। তুমি কি তাহলে সেই বাসুদেবের নাতনি? হ্যাঁ, কিন্তু আমার দাদু কোথায় বলুন মহারাজ? আমার দাদু কোথায়? আমার দাদুকে যে আমি নিয়ে যেতে এসেছি। আর তাকে তুমি কোনোদিন নিয়ে যেতে পারবে না নারী। আর কিছুক্ষণ পর দেখতে পাবে তোমার দাদুর সিন্ধু সিং। মহারাজ, আমি আমার দাদুর কাছে যাব। আমি আমার দাদুর কাছে চলে যাব। দাদু, এখান থেকে এক পা অগ্রসর হবে না। আর সেই সঙ্গে তোমার দাদুর শাস্তিটা তোমার নিজ চোখে দেখে দাও। দানদাওজি রাবণকে তার দরবারে পাঠিয়ে দেন। আমি যাচ্ছি মহারাজ। বিনয় করে বলছি রাজন গো, ও রাজন শোনে আমার কথা গো, শোনে রাজন গো। এখন তোমার দাদুকে কোনোদিন ফিরে পাবে না। কিন্তু তারপর দেখতে পাবে তোমার দাদুর সিন্ধু সিং।
শত কাঁদলেও তোমার দাদুকে তুমি আর কোনোদিন তোমার নিজের চোখে দেখতে পারবে না। না না না, আমার দাদুকে আপনি ফিরিয়ে দিন। এই তোমার দাদু। এই তোর দাদুকে নিয়ে এসেছি। এই তোর সিন্নাসী। কি দেখিলাম আমি আহা গো, ও হাই গো, দাদুর সিনা ছিল গো, আমি দেখলাম এসে গো। আমি কি তাহলে আমার দাদুকে বাঁচাতে পারলাম না? মালা তুমি শোনেন 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 যুবরাজ গো, ও হাই গো, কোহলি যেত আহারে গো, শোনেন যুবরাজ গো। যাবো কি কহ দিব গো, ও হাই গো, ভেবে না পাই ভুল গো, শুনে যুবরাজ গো। মালা মালা যুবরাজ বলুন যুবরাজ, মালা এবার আমি কাকে নিয়ে থাকবো যুবরাজ? আমি কার কাছেই বা থাকবো? কে আমাকে এতটুকু আশ্রয় দেবে যুবরাজ বলো? মালা আমার অপরাধ ক্ষমা করো মালা, আমি বুঝতে পারিনি রাজপ্রাসাদে এমন একটা কিছু হয়ে যাবে। বলুন পিতা, আপনার কি ক্ষতি করেছিল ওই অসহায় গরিব রাজা বাসুদেব সর্দার? পিতা হয়ে পুত্রের কাছে কোনো কৈফিয়ত তোমার প্রয়োজন মনে করেনি, তাই আমি তোমাকে কোনো কৈফিয়ত দেব না। যুবরাজ বলো মালা। আমি যে আজ সর্বহারা যুবরাজ, এখন আমি কার কাছে যাব? কোথায় গিয়ে এতটুকু আশ্রয় নেব যুবরাজ?
পিতা, এই নারীর আজ আর কিছু নেই, সে আজ সর্বহারা পথের ভিখারি। তাই আপনার কাছে আমার অনুরোধ, এই নারীকে আপনি আপনার প্রাসাদে একটু চাকরানি হিসাবে ঠাঁই করে দিন পিতা। না না না, অসম্ভব। পিতা, যে নারীর জন্য আমার মান সম্মান ধূলিসাৎ হতে চলেছে, সেই নারীকে আমি কোনোদিন আশ্রয় দিতে পারি না। তোমাকে ভুলে যাও পুত্র। রাবণ সেন, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে এই নারী ঘাট করে প্রাসাদ থেকে বের করে দাও। পিতা, আর তুমি যদি তার প্রতিবাদ করো, তার প্রতিফল তোমাকেও ভোগ করতে হবে। যাও রাবণ সেন। না, সে যাবে না। যাবে না। না, সে আমাদের রাজপ্রাসাদেই থাকবে, তাকে আমি ওই পথে নেমে যেতে দেব না। তাহলে তোমাকেও ওর সঙ্গে ওই প্রাসাদে যেতে হবে। পিতা, হ্যাঁ, পুত্র বলেও আমি তোমাকে ক্ষমা করব না। বেশ বেশ বেশ, তাই যদি হয় পিতা, তাহলে আজ আমি এই মালার হাত ধরে প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। তবে যাবার বেলায় আপনাকে একটি কথা বলে যাচ্ছি, যখন আপনি যে দাসের রাজত্ব চালিয়ে যাচ্ছেন, দুদিন পর এই রাজত্ব থাকবে না। সেই দিন এই ভুল ভেঙে অনুতাপের জলে পরিবর্তন হবে পিতা, অনুতাপের অনলে জলে পরিবর্তন হবে। চলে এসো মালা, এসো। এই রাজ্যে আর থাকবো না, যেখানে পিতার কাছে পুত্রের কোনো মূল্যহীন দাম পেলাম না, আমি আর এই রাজ্যে আর থাকতে চাইনি। চলে এসো মালা, চলে যাচ্ছে পিতা। বিদায় পিতা, বিদায় বিদায়। দেখলেন তো মহারাজ, সামান্য একটা নারীর জন্য যুবরাজ আপনাকে পর্যন্ত ছেড়ে চলে গেল। যাই চলে যাই, তবু আমি এতটুকু ভেঙে পড়বো না। আমি রাজা সূর্যবাহু, অন্যের বিচার আমাকে যে করতেই হবে। হরে কৃষ্ণ হরে রাম, রাম 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 হরে কৃষ্ণ, হরে মুরারে হরে মুরারে হরে মুরারে। ওং শান্তি, ওং শান্তি। সকল প্রাণীকে আল্লাহ, সকল প্রাণীকে শান্তিতে রেখো।